পরমার হাতে ডিভোর্স পেপার। হ্যাঁ, অভ্র দিয়েছে পরমাকে ডিভোর্স পেপার। পরমাকে বাধ্য করাচ্ছে। অভ্র বলতে চাইছে আমার জীবনের দায়িত্ব আর তোমাকে নিতে হবে না, আমাকে তুমি মুক্তি দাও পরমা, আমাকে তুমি মুক্তি দাও। তখন পরমা বলে হ্যাঁ অবশ্যই তোমাকে আমি মুক্তি দেবো, অভ্র তুমি কি চাও? তখন অভ্র একেবারে ডিভোর্স পেপার এনে পরমার হাতে তুলে দিয়েছে। তাহলে পরমা কি সেই ডিভোর্স পেপারে সই করে দিয়েছে নাকি আরো কিছু ঘটেছে? পুরো বিষয়টা আমরা দেখতে চলেছি। তো আজকের পর্বের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সুদীপা এবং আদিত্যের মধ্যে বিভিন্ন রকমের কনফিউশন। আদিত্য বারবার বোঝাপড়া করতে লাগে সুদীপা কেন এসেছিল, রিতম স্যার কেন কৃষ্ণ স্যারকে নিয়ে এসেছিল, এইসব বিষয়গুলো গবেষণা করতে শুরু করে দেয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে কেন বলেন তো, আপনার ওনাকে নিয়ে এত সমস্যা কেন, এত চিন্তা কিসের জন্য, আপনি ওনাকে নিয়ে এত বকবক করবেন না, এত করবেন না। কিন্তু সেখানে আদিত্য বলতে লাগে না না আমি বলবো, আমি বলবো, আমার জানার অধিকার নেই। তখন সুদীপা বলতে লাগে ঠিক আছে, আপনার যদি এতই যদি শখ হচ্ছে, আপনার যদি এতই খেয়াল হচ্ছে, ঠিক আছে আমি তাহলে আপনাকে ফোন করে নিচ্ছি, ফোন করে জানিয়ে দিচ্ছি। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সুদীপ এবং আদিত্যের মধ্যে এরকম একটা মিষ্টি মিষ্টি কথাবার্তা কিন্তু শুনে অভ্র নিজের মনে হারিয়ে যাচ্ছে। সত্যি এরা কত সুখী রয়েছে, শুধু আমি শুধু দুঃখী রয়েছি, না 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 আমি শুধু দুঃখে থাকতে পারি না। এদিকে তখন পরমা নিজের মনের গভীরে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যিই তো, ওরা দুঃখী রয়েছে, আমরা সুখী রয়েছি। এদিকে পরমা এবং এদিকে পরমার অভ্র যখন এরকম একটা ভাবনার মধ্যে হারিয়ে গেছে, তখন অভ্র ডাকতে লাগে পরমা তুমি এসো তো আমার সঙ্গে একটু, আমার ঘরে তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। তোরা চলে যেতেই আমরা দেখতে পাচ্ছি সুদীপা তাদের পেছনে যাওয়ার উপক্রম করলে কিন্তু আদিত্য বলতে লাগে কি ব্যাপার বললেন না তো আমাকে। তখন সুদীপা বলতে লাগে কি বলবো। তখন আদিত্য বলতে লাগে আরে কি বলবেন মানে, আরে রিতম স্যার কেন এসেছিলেন, রিতম স্যার কেন এসেছিলেন। তখন সুদীপা বলতে লাগে দাঁড়ান আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। এই বলে সুদীপা মিথ্যা ফোনে নাটক করতে লাগে, হ্যাঁ রিতম স্যার আপনি কেন এসেছিলেন বলেন তো আমাদের বাড়িতে, আরে আদিত্য মিস্টার চৌধুরী আপনার কথা জিজ্ঞেস করছিল, আপনার কথা। তখন সেখানে আদিত্য বলতে লাগে সুদীপা কি হচ্ছে, আরে বাবা তোমাকে জিজ্ঞেস করেছি তুমি ফোন করতে গেলে কেন, হ্যালো হ্যালো স্যার, হ্যালো স্যার। তারপর দেখা আদিত্য সত্যিই ফোন করছে না। তখন সেখানে আদিত্য এবং সুদীপা নিজেদের মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয় আনন্দের খুশিতে, হাসিতে খুশিতে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভ্র গিয়ে ঘরে বসেছে এবং ঘরের মধ্যে বসে সে প্রচন্ড রকমের ভাবনার মধ্যে হারিয়ে যাচ্ছে। তখন সেখানে পরমা গিয়ে বলতে লাগে অভ্র আমি কি করতে পারি তোমার জন্য, তুমি আমাকে কি বলতে চাও। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অভ্র প্রচন্ড জোরে উঠে দাঁড়িয়েছে আর বলতে লাগে তুমি কাজ নিয়েছো তাই না, আমাদের সম্পর্ক থেকে বাঁচতে, আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে তুমি একটা কাজ নিয়েছো তাই না, তুমি খুব ভালোই করেছো, তুমি ভালোই করেছো, তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আমি ওরকম তোমার জন্য শেষ হয়ে যেতে পারি না। এই মিথ্যা সম্পর্কের ঝোলা আমি বয়ে যেতে পারছি না, আমার মিথ্যা সম্পর্কটাকে আমি বয়ে নিয়ে যেতে পারছি না, আমি মিথ্যা সম্পর্কের লাশটাকে আর বয়ে নিয়ে যেতে পারছি না। তখন সেখানে পরমা বলতে লাগে হ্যাঁ আমি বেশ করেছি, আমি ঠিক করেছি, আমি কাজ নিয়ে থাকবো। আর এই বাড়িতে থেকেই আমি বা কি করব, এই বাড়িতে আমার দিনের পর দিন যন্ত্রণা আমার নাভিশ্বাস হয়ে উঠেছে, সেক্ষেত্রে আমি কাজ নিয়েছি, ঠিক করেছি। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অভ্র বলতে লাগে আমি তোমার কাছ থেকে কবে থেকে বলেছিলাম মুক্তি দিতে, তুমি কি আমাকে মুক্তি দিয়েছো, আমাকে মুক্তি দাও পরমা, আমাকে তুমি মুক্তি দাও। তখন সেখানে পরমা বলতে লাগে ঠিক আছে কি করতে হবে আমাকে মুক্তি দিতে বলো, আমি তোমাকে মুক্তি দেবো, বা আমি অভ্র আমি তোমাকে মুক্তি দেবো, এখন আমাকে কি করতে বলো। তখন অভ্র দৌড়ে ছুটে যায় বাইরে থেকে এবং সেই টেবিল থেকে গিয়ে কিন্তু একটা ডিভোর্স পেপার নিয়ে এসে পরমার হাতে তুলে দেয়। পরমা তখন জিজ্ঞেস করতে লাগে এটা কি। তখন সেখানে অভ্র বলতে লাগে এটা ডিভোর্স পেপার। আর এমন কথা শুনতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরমার চোখটা একেবারে ছানা বড়া হয়ে যাচ্ছে, পরমার চোখটা কপালে উঠে গেছে, সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। পরমার এত বড় একটা ডিসিশন সে হঠাৎ করে কি করে নেবে। তখন সেখানে পরমা বলতে লাগে অভ্র তুমি কি বলছো। তখন সেখানে অভ্র বলতে লাগে হ্যাঁ পরমা ঠিকই বলছে আমি, তুমি সই করে দাও, তুমি সই করো পরমা, তুমি সই করো, আমি মিথ্যা সম্পর্কের লাশ আর বয়ে নিয়ে যেতে পারছি না, আমি মিথ্যা সম্পর্কটাকে আর বয়ে নিয়ে যেতে পারছি না, পরমা তুমি সই করে দাও। তখন পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। অভ্র তখন তার হাতে পেনটা গুঁজে দেয় আর পরমাকে সই করতে বাধ্য করে, সই করো সই করো সই করো। আর এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সুদীপা এবং আদিত্য কিন্তু গেটের কাছে এসে দাঁড়িয়েছে, তারা কিন্তু দেখে অবাক হয়ে যাচ্ছে। এদিকে যখন পরমাকে এরকম উদ্যক্ত করা হচ্ছে, পরমার তখন মনে পড়ছে তার বিয়ের প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু পরমার মনের খাতায় মনের পাতায় ভাসতে শুরু করে দেয়। পরমা কি করবে সে কিছু বুঝতে পারছে না, তবুও সে জোর মোর করে সই করতে যখনই যাবে তখন সেখানে সুদীপা পৌঁছে যায় আর গিয়ে সেই এই বলতে লাগে পরমা তুমি কি করছো, এই বলে কিন্তু পরমার হাত থেকে সেই পেপারটা ডিভোর্স পেপারটা নিয়ে একেবারে ছুঁয়ে দেয়। বলতে লাগে পরমা তুমি এত বড় ডিসিশন নিচ্ছ, তুমি এটা করবে না, এটা করবে না। কি দাদা আপনি কেন এমন করছেন বলেন তো, আপনি কেন এমন করছেন, আরে ডিভোর্স পেপার দেওয়া মানে এরকমটা করতে হবে না, আপনি কেন বলেন তো এইসবগুলো করছেন। তখন সেখানে আদিত্য অভ্র প্রচন্ড চিৎকার করে ওঠে, ও তোর কোনো সমস্যা হয়ে যাচ্ছে তাই না, তোর সমস্যা হয়ে যাচ্ছে, তুই এর মধ্যে মাথা ঘোরাতে আসিস না বোন, তুই এর মধ্যে মাথা ঘোরাতে আসিস না, এতদিন পর্যন্ত তোর জন্য আমি কিছু বলিনি। কিন্তু সুদীপা বলতে লাগে না দাদা আমি নাক গলাবো, আমি মাথা ঘোরাবো। তখন সেখানে অভ্র বলতে লাগে তোর খুব অসুবিধা হয়ে যাবে তাই না। আর এমন কথা শুনতেই আমরা দেখতে পাচ্ছি সুদীপার চোখটা কপালে উঠে গেছে, দাদা দাদা তুমি এরকম কথা বলছো, দাদা তুমি এরকম কথা বলতে পারলে। তখন সেখানে অভ্র বলতে লাগে হ্যাঁ আমি সত্যিটা বলে দিয়েছি,
আমি সত্যিটা বলে দিয়েছি। আমি রাগের থেকে সত্যি কথাটা বলে ফেলেছি। তুই এত বড় একটা এত বড় মানে কি বলবো তোর জন্যই আজকে এরকম সমস্যার মধ্যে হয়েছে। এই বলে সুদীপাকে দোষারোপ করে শুরু করে দেয়। যা, যা চলে যা এখান থেকে চলে যা। তখন পরমা সে নিজের মনে লজ্জায় ঘৃণায় সে যেন মাথাটা হেট করে যায়। ছি অভ্র ছি! এই বলে কিন্তু পরমা সেখান থেকে দৌড়ে ছুটে বাইরে পালিয়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি সুদীপাও তার পেছন, পেছন চলে যায়। তখন সেখানে অভ্র প্রচন্ড কান্না করতে শুরু করে দেয়। প্রচন্ড, "না, না, 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 না আমি এই সম্পর্কে আর থাকবো না, সম্পর্কে আর থাকবো না।" এদিকে আদিত্য দাঁড়িয়ে তার ভাইয়ের কান্নাটাকে দেখতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমার বাবা-মা তারা কিন্তু বাড়িতে বসে রয়েছে এবং তারা কিন্তু মনের মধ্যে প্রচন্ড রকমের টেনশনে মানে ভেবে উঠেছে। তখন সেখানে শ্রুতি বলতে লাগে, "দেখো পরমা কিন্তু আবারও আজকে আসবে বলছে। কি হচ্ছে না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কি হচ্ছে ওদের বাড়িতে আমাকে যেতে হবে। এই সমস্যার সমাধান আমাকে করতে হবে। এরকম একটা মিথ্যা সম্পর্কটাকে আমরা টিকিয়ে রাখতে চাই না। আমরা এই সম্পর্কটাকে ভেঙে দিতে চাই।" তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "শ্রুতি একটু ভাবার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। দেখো ওরা তো মানুষ ভালো না। হয়তো পরিস্থিতি ওদেরকে সমস্যার মধ্যে ফেলেছে। আমরা একটু অপেক্ষা করি, আমরা একটু অপেক্ষা করি।" কিন্তু শ্রুতি কোনোভাবে শুনতে চাচ্ছে না। এমন সময় সেখানে মানে ঘরের কলিং বেলটা বেজে ওঠে আর সঙ্গে সঙ্গে কিন্তু শ্রুতি গিয়ে দরজা খুলতে বলতে লাগে, "এই তুমি কি করতে এসছো বলো তো?" সুদীপা এসে যায়। সুদীপাকে দেখে বলতে লাগে, "তুমি কি করতে এসছো?" সুদীপা তখন দৌড়ে ছুটে এসে বলতে লাগে, "পিসেমশাই আপনার সঙ্গে আমার কথা রয়েছে। আপনারা প্লিজ আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করুন। আপনাদের না এই বাড়ি ছেড়ে ১ মাসের জন্য অন্য কোথাও চলে যেতে হবে।" আর এমন কথা শুনতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রুতি প্রচন্ড চিৎকার করে ওঠে, "না, না, না, না বাবা তুমিই বলার কে? তুমি বলার কে?" তখন সেখানে সুদীপা বলতে লাগে, "দেখো দেখো পিসেমশাই আপনি কিন্তু পিসিমা আপনি এরকম করবেন না। আমি পরমার ভালো চাই বলে তাই আমি এরকম করছি।" তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "ও আমরা বাবা-মা রয়েছে, আমরা পরমার ভালো চাই না। তুমি ভালো চাবার কে বলো তো? তুমি ভালো চাবার কে? তুমি কে হও ওর?" তখন পরমার বাবা মনে করতে লাগে সত্যি সুদীপা এবং পরমা একে অপরকে কতটা ভালোবাসতো। তারা দুজন দুটো বোন, যমজ বোন। তখন সেখানে পরমার মা যা নয় তাই করে সুদীপাকে বকতে লাগে, "না, না এর কথা শোনা যাবে না, এর কথা শোনা যাবে না।" তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "আরে শোনা যাক না যাক আমরা শুনেই দেখি না। কেন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে? আমাদের একটাবার শোনা উচিত। একটাবার আমাদের শোনা উচিত। আমাদের এক্ষুনি দেখতে হবে। কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখতে হবে।" তখন সেখানে সুদীপা পুরো বিষয়টা খুলে বলতে শুরু করে, "আমি বিয়েটাকে ভাঙতে চাইছি না। বিয়েটাকে বাঁচাতে চাইছি। তাই জন্য আপনাদের এখান থেকে ১ টা মাসের জন্য অন্য কোনো স্টেটে বা অন্য কোনো এরিয়াতে কিন্তু গিয়ে থাকতে হবে। যাতে পরমা এ বাড়িতে আর ফিরতে না পারে। আমি জানি ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে।" তখন পরমার মা প্রশ্ন করতে লাগে, "তুমি কি করে জানলে ওরা দুজন দুজনকে ভালোবাসে কি করে?" তখন সুদীপা বলতে লাগে, "হ্যাঁ, ভালোবাসা কি জিনিস আমি বুঝতে শিখেছি। আমি জানতে পেরেছি। আমি বুঝি ভালোবাসা কি জিনিস, ভালোবাসা কেমন হয় আমি সবটা জানি।" তখন সেখানে পরমার মা একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আর বলতে লাগে, "না তোমার কথা আমি শুনতে যাব না। তোমার কথা শুনবো কিসের জন্য? হ্যাঁ? তোমার কথা আমি শুনবো কিসের জন্য? তুমি আমাদের ভালো চাও কি খারাপ চাও আমি সব ভালো রকম জানি। আমি তোমার কথা শুনতে চাই না।" তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "দেখো শ্রুতি তুমি রাগ করো না।" এই বলে সুদীপা যখন পুরো বিষয়টা পুরো স্ট্রাকচারটা বুঝিয়ে দেয় আর হাত জোড় করে মানে হাত জোড় করে বলতে লাগে, "দেখুন পরমার এবং আদিত্য অভ্রের যদি দাদার যাতে বিয়েটা না ভাঙে সেক্ষেত্রে আপনাদের উপরে এই দায়িত্বটুকু অন্তত দিচ্ছি। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আজকে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যান। আমার কথাটা একটু রাখার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন।" তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "তুমি কি সত্যিই সিরিয়াস এই বিষয়টা নিয়ে? তুমি কি সত্যিই জানো ওদের মধ্যে আবার ভালোবাসা তৈরি হবে? ওরা সত্যিই দুজন দুজনকে ভালোবাসে?" তখন সুদীপা বলতে লাগে, "হ্যাঁ, ভালোবাসা কি জিনিস সেটা আমি জানি। আপনারা প্লিজ চলে যান এখান থেকে।" তখন এইভাবে কিন্তু পুরো বিষয়টাকে বুঝিয়ে টুঝিয়ে সুদীপা কিন্তু বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আদিত্য সে কিন্তু ওই থানাতে গিয়েছে এবং থানাতে গিয়ে সে মানে সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করে দেয়। পুরো বিষয়টা যখন আদিত্য পুরো বিষয়টাকে যখন দেখছে, পুরো বিষয়টা তার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তখন সেখানে আদিত্য দেখছে আর বলছে, "তরুণবাবু তুমি এই কাজটা ঠিক করোনি। তুমি এই কাজটা একেবারে ঠিক করোনি। তুমি একটা অপরিচিত লোককে সে বিশেষ করে কালো চাদর মুড়ি দিয়ে এখানে ঢুকেছে। সেক্ষেত্রে আপনাকে এইখানে অ্যালাউ করাটা উচিত হয়নি।" তখন তরুণবাবু বলতে লাগে, "সত্যি স্যার আমার ভীষণ ভুল হয়েছে। আপনাকে আমি জোর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে থেকেও কিন্তু পুরো বিষয়টা আমি কিছুই করতে পারলাম না। আমি কিছুই করতে পারলাম না।" এবারে তরুণবাবু প্রচন্ড দুঃখ প্রকাশ করতে শুরু করে দেয়। আর এদিকে আদিত্য সিসিটিভি ফুটেজে পুরো বিষয়টা দেখতে শুরু করে দেয়। এই হাত, এই মুখ, এই চোখ সবকিছু কিন্তু আমি বুঝতে পারছি, আমি চিনতে পারছি। তখন সেখানে তরুণবাবু মনে করতে লাগে, বলতে লাগে, "স্যার আমাকে যেন চাকরি থেকে বরখাস্ত করবেন না স্যার। আমি জানি আজকের কিছুদিনের পরে আমার কিন্তু চাকরি থেকে রিটায়ারের ব্যবস্থা রয়েছে। আমার বাড়িতে একটা বিবাহ সম্ভবা মেয়ে রয়েছে। পুরো দায়িত্ব আমার। এখন যদি চাকরি থেকে আমি রিটায়ার করে যাই বা চাকরি থেকে আমাকে সাসপেন্ড করা হয় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে স্যার, সব শেষ হয়ে যাবে।" তখন আদিত্য নিজের মনের খাতায় মনের পাতায় ভাবাতে শুরু করে দেয় সুদীপার কাছে গিয়েছিল কি করে এবং সুদীপা বারবার বলেছিল, "আমার বাবা তো রিটায়ার, আমার বাবাকে নিয়ে যাবেন না?" কিন্তু আদিত্য বলেছিল, "না, উনি এখনো অন ডিউটি অফিসার রয়েছেন।" সেক্ষেত্রে সেইভাবে নিয়ে গিয়ে কিন্তু সুদীপার বাবা মারা গিয়েছিল। তাই আদিত্যের মনটা একটু নরম হয় আর নরম হওয়া মাত্রই সে মনে মনে ভাবতে লাগে, "না, আমি সুদীপার কথা মনে পড়তেই কেন আমি তার উপরে এত নরম হয়ে যাচ্ছি, কেন নরম হয়ে যাচ্ছি?" তখন সেখানে আদিত্য উঠে দাঁড়ায় আর বলতে লাগে, "তরুণবাবু আপনি
আপনি চিন্তা করবেন না, আমি দেখছি উপর মহলে কথা বলে আপনার জন্য কি সুবিধা অসুবিধা করতে পারি। তবে অপরিচিত কোনো লোককে কিন্তু আর এই থানায় এভাবে অ্যালাউ করা যাবে না। এভাবে অ্যালাউ করা যাবে না। ঠিক আছে, আপনারা প্রিয় বিষয়টা দেখুন আর সিসিটিভি ফুটেজটা একবার দেখি। এই বলে আদিত্য সিসিটিভি ফুটেজটা দেখে এবং হাতে যে রুডির হাতে যে ঘড়িটা পড়া ছিল, সেই ঘড়িটাকে কিন্তু জুম করে দেখে এবং জুম করে দেখে বলতে লাগে, "এই হাতটা আমার চেনা পরিচিত, সেক্ষেত্রে এইটার প্রিন্ট আউট আমার লাগবে।" এই বলে আদিত্য সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমা এসে দাঁড়িয়েছে বড় মার কাছে এবং অভ্র এসে কিন্তু দাঁড়িয়েছে। তখন সেখানে পরমা বলতে লেগে, "হ্যাঁ বলো অভ্র, অভ্র বলো, সবার সামনে বলো কথাটা, সবার সামনে বলো।" তখন সেখানে পরমা বলতে লাগে, "কি রে অভ্র, কি হয়েছে বলো, তোদের মধ্যে কি হয়েছে?" তখন অভ্র বলতে লাগে, "মা এই বিয়েটা এরকম করতে শুরু করে দেয়।" তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুনন্দা বলতে লাগে, "কেন? কি হয়েছে? কি হয়েছে? এই বিয়ে তোমরা কি এই বিয়েটা ভাঙতে চাও? এই বিয়েটা কি ভেঙে দিতে চাও?" তখন সেখানে পরমার এই বিয়েটা কি ভেঙে দিতে চাও? তখন সেখানে পরমার মা বলতে লাগে, সুনন্দা বলতে লাগে, "না, না, না, এই বিয়ে ভাঙা যাবে না। এই বিয়ে কখনো ভাঙা যাবে না। চৌধুরী পরিবারে কেউ কখনো বিয়ে ভাঙে না। কখনো কোনো বিয়ে ভাঙে না। এই বিয়েটা কোনো মতেই ভাঙা যাবে না।" তখন সেখানে সুনন্দার মনে পড়তে লাগে তার স্বামী মানে অংশু কি করে তার উপরে অত্যাচার করতো। তারপরেও সুনন্দা এই বাড়িতে সেইভাবে রয়ে গেছে। সেইভাবেই কিন্তু এই বাড়িতে রয়ে গেছে। আর এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি এমন একটা সিচুয়েশন চলে এসছে এবং পরমা অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে কি সিদ্ধান্ত হয়। এমন সময় সেই ডিভোর্স পেপারের ছেঁড়া টুকরোগুলো এসে বলতে লাগে, "ও তাই বলি আমি করিডোরের মধ্যে এই ডিভোর্স পেপারের ছেঁড়াগুলো পেয়েছিলাম, এই ছেঁড়াগুলো পেয়েছিলাম।" এমন সময় বড় মাতার হাত থেকে ডিভোর্স পেপারগুলো কেড়ে নেয়, বলতে লাগে, "কি এসব, কি হচ্ছে, কি ছেলে খেলা হচ্ছে এসবগুলো অভ্র, কি ছেলে খেলা হচ্ছে?" তখন অভ্র বলতে লাগে, "না মা, আমি রাখতে চাই না এই বিয়ে, আমি রাখতে চাই না। জীবন্ত লাশ হয়ে এই বিয়ে সম্পর্কে আমি মানতে চাই না, আমি টানতে চাই না। এই বিয়েতে আমি দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছি। আমার জীবন তো আমাকে শেষ করে দিচ্ছে, আমার জীবন তো আমাকে ধোকা দিচ্ছে, আমার জীবনেরই ভুল, আমার কপালটাই খারাপ।" এই বলে অভ্র নিজের মনের কষ্টগুলো বলতে শুরু করে দেয়। তখন সেখানে পরমার কাছে যাই আর বলতে লাগে, "পরমা কি হচ্ছে বলো তো, তোমরা কি সিদ্ধান্ত নেবে? আমি বাড়িতে বেঁচে আছি এখনো, সেক্ষেত্রে আমি বিষয়টাকে ম্যানেজ করব। কি হচ্ছে পরমা, তুমি কি চাও বলো তো, তুমি কি চাও পরমা? পরমা তোমার ডিসিশন কিন্তু খুব জরুরি। তুমি কি চাও? তুমি এই বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে তুমি চলে যাবে? এই বাড়ি ছেড়ে সবকিছুকে ছেড়ে তুমি চলে যাবে?" এই বলে কিন্তু পরমাকে বোঝাতে শুরু করে দেয়। তখন সেখানে সুনন্দা কথাগুলো ধরতে শুরু করে দেয়। এদিকে তখন সঞ্চারী বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে। তখন সেখানে সুনন্দা বলতে লাগে, "সঞ্চারী তোমার কি হচ্ছে বলো তো? তুমি এর মধ্যে একদম কথা বলতে এসো না।" এমন সময় সেখানে সুদীপা চলে আসে। সুদীপাকে দেখে সুনন্দা এগিয়ে যায়, বলতে লাগে, "কি রে সুদীপা, তুমি কোথায় গিয়েছিলে বলো, তুমি কোথায় গিয়েছিলে?" তখন সুদীপা বলতে লাগে, "আসলে আমি একটু কলেজের কাজে গিয়েছিলাম, কলেজের কাজে।" তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা বলতে লাগে, "আমার কাজ আমি ঠিক সামলে নিতে পারবো, আমি সবকিছু সামলে নিতে পারবো।" এদিকে সুদীপা বলতে লাগে যে, "পরমা তুমি কি সব সিদ্ধান্ত নিচ্ছ বলো তো, তুমি বাড়ি ছেড়ে যেও না পরমা, তুমি বাড়ি ছেড়ে যেও না।" এরকম করতে শুরু করে দেয় এবং সুদীপা মানে কি বলে অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করে দেয়। কি করে পরমার বাবা তার সামনে ফোন করে দেয় আর কি। সুদীপা তো বলে এসেছে যে ফোন করতে। তখন সেখানে অভ্র জোর গলায় বলতে লাগে, "আমি বিয়ে রাখতে চাই না, আমি বিয়ের সম্পর্কে থাকতে চাই না, আমি দিনের পর দিন আমি যন্ত্রণার মধ্যে আর থাকতে পারছি না।" তখন সেখানে বড়মা জিজ্ঞেস করতে লাগে, "পরমা তুমি কি চাও বলো তো, তুমি কি চাও পরমা, তুমি কি চাও পরমা?" তখন সেখানে পরমা চুপ করে নীরব নিরবে থাকলে আমরা দেখতে পাই সঞ্চারী বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। সুনন্দা তখন বলতে লাগে, "আরে সঞ্চারী, তোমার সব কাজ একটা বাড়াবাড়ি না করলেই নয়, তাই না? তুমি চুপ করে থাকো তো, তুমি একদম চুপ করে থাকো।" তখন সেখানে পরমা বলতে লাগে, "হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আমি কয়েকদিনের জন্য বাবা মামার কাছে যেতে চাই।" এমন সময় সেখানে দেখতে পাচ্ছি পরমার বাবা ফোন করেছে এবং সুদীপা দৌড়ে গিয়ে ফোনটা ধরে আর বলতে লাগে, ফোন করেছে। তখন সেখানে বড় মা বলতে লাগে, "আরে বাবা সুদীপা, তোমারও একটা খেয়ে দেয়ে কাজ নেই, তুমি একবার গিয়ে এই কথার মধ্যে একটা ফোনটা হুট করে ধরে ফেললে।" তখন সুদীপা বলতে লাগে, "পরমার বাবা ফোন করেছে।" তখন সেখানে পরমার বাবার যখন ফোনটা পেয়েছে তখন গায়ত্রী চৌধুরী কথা বলতে শুরু করে দেয়। এদিকে পরমার বাবা বলতে লাগে, "দেখুন বেয়ান মশাই, আমরা দুজনাই কয়েকদিনের জন্য মানে 1 মাসের জন্য আমরা একটু বিদেশে যাচ্ছি, খুব আর্জেন্ট পড়ে গেছে, তার জন্য আমরা বিদেশে যাচ্ছি। আমরা 1 মাসের মধ্যে বাড়ি না আসা পর্যন্ত আমার মেয়েকে একটু আপনারা দেখে রাখবেন। আমার মেয়ের দায়িত্ব পুরো আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি।" এই বলে কিন্তু কি বলবো, এই বলে কিন্তু পরমার বাবা ফোনটা কেটে দেয়। আর পরমার বাবা ফোনটা কাটতেই আমরা দেখতে পাচ্ছি সুদীপার মুখে হাসিটা ফুটে উঠেছে। তখন সেখানে বড় মা বলতে লাগে, "দেখো, পরমার বাবা ফোন করেছিল এবং ফোন করে বলছে ওরা 1 মাসের জন্য বিদেশে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে 1 মাসের দায়িত্ব পরমার আমাদের দিয়ে গেছে। তাই পরমা, তোমাকে আমি বলছি, এই 1 মাস তোমার কিন্তু এই বাড়ি থেকে বেরোনো চলবে না। এই বাড়ি থেকে কিন্তু কোথাও যাওয়া যাবে না।" তখন সেখানে পরমা বলতে লাগে, "আরে বাবা, আমার বাবা মা চলে গেছে, পাপা মা চলে গেছে, আমাকে তো একবার বলার প্রয়োজন মনে করলো না?" এদিকে সুদীপার মুখে তখন হাসি ফুটে সুদীপা মুচকে মুচকে হাসতে শুরু করে দিয়েছে। আর এদিকে সঞ্চারী মনে মনে ভাবতে লাগে, তাই তো সুদীপা এত হাসছে কেন, এদিকে পরমা নিজেই বিশ্বাস করতে পারছে না, বুঝতে পারছে না যে কি ব্যাপার, বাবা পাপা মা এরকম না বলে হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিল, না একটু ফোন করে দেখে। এই বলে কিন্তু ফোনটা করে কিন্তু ফোনটা সুইচ অফ পাচ্ছে। তখন সেখানে পরমার সুদীপা বলতে লাগে, "পরমা তুমি পেলে ফোন করে পড়ে।" তখন পরমা বলতে লাগে, "না, আমি বাইরের নাম্বারে একটু ফোন করি। এই বলে কিন্তু বাইরের নাম্বারে ফোন করে। তখন মানে শ্রুতি যেই ফোনটা ধরতে যাবে তখন পরমা বলতে লাগে, "এই বাবা, পরমা ফোন করছে, দাঁড়াও, মালতীকে ডাকি। মালতী চলে এসো তো, ফোনটা ধরো, যেভাবে বলেছি সেভাবে কিন্তু কথা বলো।" তখন মালতী ফোনটা ধরে বলতে লাগে, হ্যালো।" তখন পরমা বলতে লাগে, "আমার পাপা মামাকে দেন তো একটু।" তখন মালতী বলতে লাগে, "না, পাপা মামা তো বাড়িতে নেই, তারা তো বিদেশে চলে গেছে।" এই বলে কিন্তু ফোনটা রেখে দেয়। তখন সেখানে
পরমার বাবা বলতে লাগে ঠিক আছে আমরা তাহলে এখান থেকে বেরিয়ে যাই, যদি এক্ষুনি ভিসা না পাই আমরা অন্য কোনো স্টেটে চলে যাই, সেখানে গিয়ে থাকি, একটা মাসের জন্য আমাদের মেয়েদের জন্য একটু সাফার আমাদের করতে হবে। এদিকে এখন মানে পরমা নিজের মনের গভীরে হারিয়ে যাচ্ছে, সে কি করবে? এদিকে অভ্র কিন্তু একেবারে জ্বলে যাচ্ছে যে এক্ষুনি মানে আপদ বিদায় হচ্ছিল তা না হয়ে এখন এখানে থাকতে হচ্ছে। এদিকে পরমা ভাবছে সত্যি আমাকে এখানে থাকতে হবে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমার সুদীপা গিয়েছে অভ্রের কাছে, গিয়ে বলতে লাগে দাদা পরমা এই সময়ের ওর বাবা পাপা মামা বাড়িতে নেই, এই সময় কোথায় যাবে, বাইরে কোথায় থাকবে বলো, ওকে তো 1 মাসের জন্য বাড়িতে থাকতে হবে, বলো না 1 মাসের জন্য বাড়িতে থাকতে দিতে হবে। তখন সেখানে গায়ত্রী চৌধুরী একেবারে কড়া গলায় বলতে লাগে এই একটা মাস তোমরা দুজনে একই সঙ্গে থাকবে, একই ঘরে থাকবে, এই একটা মাস পার হবে, তারপরে পরমা বাবা মা ফিরে আসবে, ফিরে আসার পরবর্তী মুহূর্তে যা করতে হয় ওদের সঙ্গে আলোচনা করেই আমি ডিসিশন নেব। এর মধ্যে যদি তোমরা দুজনের কেউ যদি বাইরে চলে গেছো তাহলে কিন্তু এই গায়ত্রী চৌধুরী কথা দিচ্ছি আমি কিন্তু নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বলে কিন্তু বড় মা প্রচন্ড রকমের একটা কঠিন সিদ্ধান্ত টেনে দিয়ে সেখান থেকে একেবারে ঘরের মধ্যে চলে যায়। আর এদিকে সুদীপা মুচকি হাসতে শুরু করে দিয়েছে। এমন সময় সুনন্দা এসে বলতে লাগে কি রে এই কি হয়েছে রে, কি হয়েছে, তুই হাসছিস কেন? তখন সুদীপা বলতে লাগে কই না তো, হাসছি না তো। তখন সুনন্দা বলতে লাগে দেখিস আবার কিছু না হয়ে যায়। এই বলে কিন্তু সুনন্দা সেখান থেকে চলে যায়। তখন সুদীপা মনে মনে ভাবতে লাগে সংসার কিরকম হয়, ফ্যামিলি কিরকম হয় সেটা আমি জানি না, কিন্তু এই ফ্যামিলিটিকে আমি কখনো ভাঙতে দিতে পারবো না, এই ফ্যামিলিকে কখনো আমি ভেঙে ফেলবো না, আমি সর্বতভাবে চেষ্টা করবো ফ্যামিলিকে জুড়ে রাখতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রুডির সামনে গিয়ে দাঁড়িয়েছে আদিত্য গিয়ে বলতে লাগে স্যার আপনি ভালো আছেন? তখন সেখানে রুডি বলতে লাগে হ্যাঁ আমি ভালো আছি, তবে ভালো থাকার তো কথা নয়, পুলিশ অফিসার দেখলে তো ভালো থাকার কথা নয়। তখন সেখানে আদিত্য বলতে লাগে কেন, ক্রিমিনালরা ভালো থাকতে পারে না, আপনি তো একটা মানে ওষুধের রিচার্জ, আপনার ওষুধের ব্যবসা এতদিনের কারবার, সেক্ষেত্রে আপনার তো ভালো থাকারই কথা। তখন সেখানে রুডি বলতে লাগে হ্যাঁ সে তো অবশ্যই, বলুন আপনার জন্য আমি কি সাহায্য করতে পারি। তখন সেখানে আদিত্য বলতে লাগে দেখুন আমার কাছে একটা গোপন খবর রয়েছে, সেক্ষেত্রে ওই যে ক্রিমিনাল, সেই ক্রিমিনালটাকে ধরার জন্য একটা বিষয় আমার কাছে কিন্তু প্রমাণ রয়েছে। এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন না আপনার হাতে যে ঘড়ি, এই সেম ঘড়ি কিন্তু সেই ক্রিমিনাল কিন্তু পরে এসে থানায় এসেছিল ওই ঘড়িটা দেখে। তখন সেখানে রুডি বলতে লাগে কি ব্যাপার, এই ঘড়িটা আমার কি, এরকম ঘড়ি আবার হাজার জন থাকতে পারি। তখন সেখানে আদিত্য বলতে লাগে না ঠিক আছে কোনো সমস্যা নেই স্যার, আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে, আমাকে একটু থানায় যেতে হবে এই যে বিষয়টা তদন্ত করার জন্য। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে কিন্তু অটোমেটিক্যালি দেখছে ঋতব স্যার কিন্তু পুরো বিষয়টা স্ট্রাকচারটা পুরো বিষয়টা কিন্তু দেখছে বাইরে থেকে, সে কিন্তু বুঝতে পারছে যে রুডিকে মানে আদিত্য ধরে নিয়ে যেতে চাই। তখন সেখানে যখনই আদিত্য যখন জোর জবরদস্তি করতে শুরু করে দিয়েছে যে আপনাকে থানায় যেতে হবে, রুডি বলছে না আমি যাবো না। এমন সময় সেখানে ঋতম স্যার এসে বলতে লাগে না স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি কেন ওনাকে ধরে নিয়ে যেতে চান? তখন আদিত্য বলতে লাগে দেখুন এটা আপনার বিষয় নয়, আমার পুলিশের কাছে তদন্তে আপনি কিন্তু বাধা দিতে পারেন না। তখন সেই ঋতম স্যার বলতে লাগে হ্যাঁ অবশ্যই বাধা দিতে পারি। তখন সেখানে আদিত্য বলতে লাগে আপনি যদি আমার কাছে বাধা দেন তাহলে কিন্তু আপনাকে আমি অ্যারেস্ট করবো। তখন সেখানে রুডি বলতে লাগে ঠিক আছে আমি যাচ্ছি, আপনি চলুন স্যার আমি আপনাকে ফলো করছি। এই বলে কিন্তু রুডি সামনের দিকে এগিয়ে আসার মনে ভাবতে লাগে যে দীপা সেনগুপ্তের নাচ জমায় তাই না, তাই তো হবেই, এতদিন পরে এই রুডিকে কেউ না কেউ সন্দেহ করেছে, সত্যি দীপা সেনগুপ্তের নাচ জমায় বলে তো কথা। ঠিক আছে চলো দেখি একটা খেল দেখানো যাক। এদিকে দেখতে পাচ্ছি সুদীপা সে নিজের মনের গভীরে হারিয়ে যাচ্ছে যে পরমা এবং অভ্রের মধ্যে সম্পর্কটা এখনো 1 মাসের জন্য মানে টিকিয়ে রাখতে পেরেছে। সো এইভাবে শেষ হয়ে গেছে আজকের পর্ব। তো এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে অবশ্যই তোমাদের ইমাজিনেশন কল্পনা অবশ্যই কমেন্টে জানিও।